প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল উত্তরায় রাজধানীর যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে, অনেক শিশু আহত হয়েছে। আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা শুরুতেই এই যেসব শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে সেই সব পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আমাদের সাথে রয়েছেন গওহার নঈম ওয়ারা, লেখক ও গবেষক। এবং আমাদের সাথে অনলাইনে আছেন ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে ইশফাক এলাহি চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? শুরুতে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে মাইলস্টোন স্কুলে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, এখন সবাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হবে? আপনার মন্তব্য কি? এটা তো আজকের নয়। এই যখন 1980 সালের দিকে যখন তেজগাঁ বিমানবন্দর থেকে অপারেশন চলে আসলো কুর্মিটোলায়, তার আগেই কিন্তু ডিসিশন হয়েছিল যে এই তেজগাঁ বিমানবন্দরে যে ফাইটার স্কোয়াড্রন্স গুলো আছে সেগুলো কুর্মিটোলায় চলে আসবে। কুর্মিটোলা বিমানবন্দরের পশ্চিমাংশ, এবং এই ডিভিশনটা কিন্তু একদম পাকিস্তানি আমলেই হয়েছিল, যে পশ্চিমাংশ যেটা সেটা ব্যবহার করবে বিমান বাহিনী, পূর্বের রানওয়ের পূর্বাংশ থাকবে সিভিল এভিয়েশনের কাছে। এবং সেইভাবেই সিভিল এভিয়েশন টার্মিনাল বানানো হয়েছে ইয়েতে, এবং এয়ারফোর্সের ইনস্টলেশন গুলা রানওয়ের পশ্চিম পাশে তৈরি হয়েছে। এবং এই ওই সময় থেকেই অ্যাবাউট 81-82 সাল থেকেই আমাদের স্কোয়াড্রন গুলো এখানে চলে আসছে। এবং তখন আমাদের F-7 ছিল না, তখন এখানে ছিল F-6 এর আর্লিয়ার মডেল। ওকে, আর তার আগে কিন্তু তেজগাঁ থেকেও F-6 অপারেট করেছে। MiG-21 আমরা প্রথম 1973 সাল থেকে MiG-21 অপারেট করেছি। এই MiG-21 এরই একটা চাইনিজ ভার্সন হচ্ছে F-7, এবং F-7 আমরা এখানে অপারেট করেছি। তখন তো ফ্লাইং কম ছিল। আমরা আজ পর্যন্ত ফ্লাইং বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট এখানে হয়নি। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে সেটা তো ল্যান্ডিং করার সময় ওই স্কুলটার যদি আপনি লোকেশন দেখেন, একদম এই ল্যান্ডিং যে গ্লাইড স্লোপ আমরা বলি, যে ল্যান্ডিং অ্যাপ্রোচটার উপরে একদম স্ট্রেট লাইনে। যখন এখানে এই 1980 সালে যখন এখানে আজকে থেকে প্রায় 45 বছর আগে যখন এখানে আসে, তখন কিন্তু এটা প্রায় জনবিরল এলাকা ছিল। বিশেষ করে উত্তরা তখন জাস্ট গড়ে উঠছিল, কিন্তু উত্তরার পশ্চিম পাশে এখন যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে উত্তরার বিভিন্ন সেক্টর, এবং দিয়াবাড়ি হয়ে কমপ্লিটলি মিরপুরের সাথে প্রায় কানেক্টেডই হয়ে গেছে, এগুলো ছিল না। ধীরে ধীরে এগুলো গড়ে উঠেছে একইভাবে। ইশফাক এলাহি চৌধুরী, প্রশ্নটা তো সেটাই, যদি এটা অনেক আগের থেকে হয়ে থাকে, এখানে যদি উড্ডয়নের জন্যই নির্ধারিত থাকে, তাহলে একদম আপনি যেটা বলেন যে স্ট্রেট যে অ্যাপ্রোচ, সরাসরি অ্যাপ্রোচ রোডে আপনার এই স্কুল, এইটা সাধারণভাবে যখন প্রশিক্ষণ কোনো কিছু হয় সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, এটাই তো জানা যায়। কিন্তু তারপরও তাহলে কারা পারমিশন দিল এবং পারমিশনের কিভাবে এটা হয়, বা যদি পারমিশন দেয় হয় উড্ডয়ন বন্ধ করতে হবে অথবা সেটা ভাঙতে হবে, এই অবস্থা কিভাবে হলো সেটার উত্তর সিভিল এভিয়েশন দিতে পারবে এবং রাজুক দিতে পারবে। এটার একটা মেজারমেন্ট আছে। যেমন ধরুন আপনার রানওয়ের কাছাকাছি হলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এরকম করে আপনি যত দূরে যাবেন আপনাকে সেটা অ্যালাউড করা আছে। এটাকে বলে গ্লাইড স্লোপের উপরে থাকতে হবে। একইভাবে নিকুঞ্জ থেকে নিয়ে আপনি বারিধারা, গুলশান এইভাবে চলে গেছে, এবং যারা ডেভেলপমেন্ট করে তারা জানে এবং তারা ক্যালকুলেশন করে এইভাবে পারমিশন নেয়। এখন উত্তরার যে মাইলস্টোনটার কত তলা অ্যালাউড ছিল বা
আদৌ সেটার পারমিশন আছে কিনা সেই উত্তর আমি দিতে পারবো না। তবে একটা জিনিস আপনাকে বলি, যখন এই 90-এর দশকে যখন ধীরে ধীরে এখানে দেখা গেল যে শহর গড়ে উঠছে এবং এটাও একটা বিজি এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্ভিস ছিলাম। তখন সরকার আজকে থেকে প্রায় 20-25 বছর আগে প্ল্যান করেছিল যে এই এয়ারফিল্ডটাকেই শহরের পশ্চিম দিকে নিয়ে যাবে, যেটা আরিয়ল বিল নামে এলাকা, যেটা সেটা একদম মানে জনশূন্য। বাংলাদেশের সব থেকে প্রবলেমটা হচ্ছে যে কোনো জমি অ্যাকোয়ার করার ইয়ে হচ্ছে যে গ্রাম এবং ধানি জমি যদি অ্যাকোয়ার হয় প্রচন্ড পাবলিক অপোজিশন হয়। কিন্তু ওই এলাকাটা ছিল ঢাকার কাছে 30 কিলোমিটার দূরে। স্ট্রেট যদি ধরেন এই আমাদের এয়ারপোর্ট থেকে স্ট্রেট দক্ষিণ পশ্চিমে ওই শ্রীনগর থানার ওই এলাকায় আরিয়ল বিল। কিন্তু সেখানে সার্ভে টার্ভে হলো এবং বেশ আমরা ছিলাম, সরকারও রেডি ছিল তৎকালীন। এবং কিন্তু হলো কি, স্থানীয় লোকদের আন্দোলন হলো, আন্দোলন হয়ে পুলিশের গুলি হলো, 1-2 জন মারা গেল। তখন সরকার ডিসাইড করলো না, আমরা এখানেই অপারেট করতে থাকবো। এবং আমরা আমাদের যে এই যে বারবার প্রশিক্ষণ বলা হচ্ছে, প্রত্যেকটা মিশন কিন্তু প্রশিক্ষণ মিশন। বিমান বাহিনীর প্রত্যেকটা মিশন প্রশিক্ষণ। কারণ আমরা টেক অফ করার পরে আমাদের প্রশিক্ষণ এলাকা আছে, সেটা ধরেন আপনার বিরাট একটা এলাকা, টাঙ্গাইল, ঘাটাইল, মধুপুর, ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের কাছাকাছি যে ভৈরবের যে এলাকা, এই এলাকাটাকে আমাদের এই ঢাকা এলাকার প্রশিক্ষণ সেখানে হয়। এবং তৎকালীন এখনো কম্পারেটিভলি একটু রিলেটিভলি কিন্তু রিলেটিভলি জনবিরল, কিন্তু টেক অফ এন্ড ল্যান্ডিং তো করতেই হবে। ঢাকা আমাদের একমাত্র এয়ারফিল্ড যেটা অপারেশনাল, ঢাকা এবং চট্টগ্রাম অপারেশনাল এয়ারক্রাফট। যশোরে আমাদের সমস্ত ট্রেনিং এয়ারক্রাফট গুলো আছে এবং তারও একটা নির্ধারিত ট্রেনিং এরিয়া আছে। যশোর শহর থেকে অনেক দূরে, কুষ্টিয়া থেকে দূরে, মোস্টলি অ্যারাউন্ড ইশফাক ইলাহি চৌধুরী, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে এই বিষয়ে আবার আসার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি সরকারের একজন সাবেক সচিব, এই যে ব্যবস্থাটা মানে যেটা দেখলেন যে এত শিশুর প্রাণ গেল, এইটা তো এই মানে সাধারণভাবে মানে উড্ডয়ন এলাকায় এটা থাকার কথা না, অথবা যদি এখানে তৈরি হয় তাহলে এখানে এই প্রশিক্ষণ হওয়ার কথা না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কেন আমরা মানে কোথায় আমাদের গলতটা হলো? না, এটা তো একটা মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। এবং এটা যে উড্ডয়ন করতে যেয়ে পড়ে গেছে বা ওখানে নামার সময় যে হিট করছে, বিষয়টা তো এরকম না। কারণ ওর যে হাইট ছিল, যে এটা ওখানে 50 ফিটের মতো একটা হাইট দেওয়া হয়, যে এই যে আমার যে ফানেলটা আছে, তো ওই ফানেলের মধ্যে দিয়ে তো বড় বড় এয়ারক্রাফটও ল্যান্ড করছে। তো এখন এই মুহূর্তে বলা সম্ভব না যে এই এয়ারক্রাফটটা কেন ক্র্যাশ ল্যান্ড করতে গেল বা করলো, ক্র্যাশ করলো কেন। কারণ এটার ব্ল্যাক বক্স পেতে হবে, নানান কিছু চিন্তা ভাবনা করতে। আমি যে কারণ জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে এই যে জনবহুল এলাকা, সেখানে কেন এদের প্রশিক্ষণ হবে না? জনবহুল এলাকায় তো প্রশিক্ষণ হচ্ছে না, এটা তো আমরা শুনতে পেলাম। প্রশিক্ষণ বিমানটা এখান থেকে উড্ডয়ন করে, তারপরে এটা চলে যায় উড্ডয়ন করার পর তো ময়মনসিংহ হতে পারে, ময়মনসিংহে চলে যায়। মানে ময়মনসিংহে পড়েছে, তো যে ঘাটাইলে পড়েছে, তারপরে আপনার পাশের একটা উপজেলায় সেখানে পড়েছে, আপনার চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে সেখানে সমুদ্রের মধ্যে পড়েছে। বিমান দুর্ঘটনা বা প্রশিক্ষণকালীন দুর্ঘটনা এগুলো তো মানে একেবারে নিশ্চিত করে বলা যাবে না এটা আমরা জিরোতে নিয়ে আসবো। আমাদের চেষ্টা থাকবে, দুর্ঘটনা ঘটবে, বাট আমরা কত সংখ্যক মানুষের প্রাণহানি দূর করতে পারি সেটার চেষ্টা করব। আপনি একটা স্ট্যাটিস্টিক দেখেন না, ভারতে এই MiG-21 যেটার F7 ভার্সন যেটা আমরা ব্যবহার করতেছি, যেটা চায়নাতে J7 নামে পরিচিত, তো এই MiG-21 বিমান ভারতে 500 বার দুর্ঘটনায় পড়ছে, 500 টাইমস। এবং ওদের 172 জন কর্মী, এয়ারফোর্সের অফিসার মারা গিয়েছেন এবং তার সাথে আরও কিছু সংখ্যক লোক মারা গেছে, যেটা 200 জনের মতো। তার মানে কি আপনি পৃথিবীর সব জায়গায় এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এখন একটা প্লেন উঠবে, ওঠার পরে তার যান্ত্রিক ত্রুটি, সেটা মেইনটেনেন্স ঠিক মতো হয়েছে কিনা, সেখানে এই প্লেনটা উড়ে ময়মনসিংহ এরিয়া পর্যন্ত যাওয়ার মতো উপযোগী ছিল না, ওইখানে আসলে প্রশ্নটা। আপনি যেখানেই পড়ে, হ্যাঁ ময়মনসিংহে পড়লে ঘরবাড়ি কম, গাছপালার উপরে পড়বে, লোক ক্ষয় কম হবে, বাট একটা বিমান দুর্ঘটনায় পড়া মানে তো আমাদের এই একটা বিমানের দাম 95 মিলিয়ন অ্যারাউন্ড, আরও বেশি দাম হতে পারে, আমি ঠিক জানি না, বাট 95 মিলিয়নের কম না। তো আপনি তো বিশাল সম্পদ। এবং এই যে পাইলটটাকে তৈরি করলো আমরা, সে যে একটা এয়ারফোর্স পাইলট, যে ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য
কাজ করবে তাকে তো আমরা মিস করলাম, এবং তার সাথে সাথে আমরা এতগুলো শিশু এবং আমাদের শিক্ষক এবং কর্মচারীদেরকে হারালাম। এটা অবশ্যই হৃদয় বিদারক ঘটনা। অবশ্যই এটার একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে, তদন্তের মধ্য দিয়ে বের করতে হবে যে আমরা কেন এই দুর্ঘটনাটা ঘটলো। বাট এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আমরা কেন এখানে করব, তাহলে আপনার বন্ধ করে দেন, একটা হতে পারে, মানে এটা একটু সোজা সাপটা উত্তর। না, আমার প্রশ্নটা কিন্তু ওটাই, এবং জনগণ, পত্রপত্রিকায় সবাই বা সোশ্যাল মিডিয়ায় যেটা আসছে, দুটো জিনিস একসাথে চলতে পারে কিনা, যে যেখানে উড্ডয়নের সাধারণত বিমান, যুদ্ধ বিমান হোক বা যেটা প্রশিক্ষণ বিমান হোক, যেন উড্ডয়ন এবং ওঠা নামা করার পথে এই ধরনের স্থাপনা থাকতে পারে না। আর যদি স্থাপনা হয়ে যায় কোনো কারণে, তাহলে এখানে তো উড্ডয়ন করবেই না। আইনের প্রয়োগ করতে হবে, উড্ডয়ন করা ছাড়া তো উপায় নেই। আপনার একটা এয়ারপোর্ট বানাতে, যে একটু আগে উনি বলছিলেন না যে RLVL এলাকা আমরা একটা এয়ারপোর্ট করার চিন্তা ভাবনা করেছিলাম 10 বছর আগে, তারপরে তো সেখানকার কি ঘটনা হলো উনি নিজে বললেন এবং আমরা সবাই জানি। আপনি একটা এয়ারপোর্ট তৈরি করতে কিন্তু 5 থেকে 10 বছর সময় লাগবে, ডিপেন্ডিং অন দি। সেটা তো আমরা করতে পারি না যে আমার কাছে আবার আমি যদি ওই এয়ারপোর্টটা তৈরি করি, তাহলে তো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ঢাকা কুর্মিটোলা এয়ারপোর্ট ব্যান্ড ফর এয়ারফোর্স মুভমেন্ট, তাহলে আমরা এই 5 বছর 10 বছর তাহলে অপেক্ষা করি। এরকম চিন্তা করলে তো ওরকম করতে হবে, এটা এখানে থাকবে, আরও সাবধান হতে হবে, আরও প্রশিক্ষণের মান উন্নত করতে না, কিন্তু আমাদের উড্ডয়নও করবো, আবার মালয়েশিয়ার মতো স্থাপনাও করবো, এবং স্থাপনা করতে দেব। এই ধরনের ঝুঁকি নিয়ে আমরা চলবো। বিষয়টা না, এই স্থাপনার বিষয়টা আরেকটু মানে আমি সেটা আসবো। আমি গওহর নঈম ওয়ারা, আপনি কিভাবে দেখেন এই যে একটা প্রশ্ন খুব জোরেশোরে আসছে না, শুধু প্রশ্ন এটা উঠছে এইভাবে যে এই জনবহুল এলাকায় কেন এটা প্রশিক্ষণটা দেয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে, কিন্তু যারা এই জায়গাটা তৈরি করলো মাইলস্টোন কর্তৃপক্ষ, তাদেরকে নিয়ে তো কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। তাদেরকে তো আপনারাও ডাকেন নাই, তাদেরকে আমরা ভয় পাই। তারা ডাকলে আসবে কিনা সেটা একটা কথা, তাদেরকে আমরা ডাকতেই ভয় পাই। তাদের গভর্নিং বডিতে যারা আছে তাদের একজনকে ডাকেন, কথা বলেন তাদের সাথে। কেন এটা হলো, এখন বিমান আমাদের নিকুঞ্জ আছে, নিকুঞ্জতে একটা হাইটের উপরে বাড়ি করতে দেয় না। আপনি হয়তো জানেন, সোনারগাঁ যখন হোটেল হওয়ার কথা ছিল, ওদের একটা বিল্ডিং করার কথা ছিল, তখন বলা হয়েছিল যে এত উঁচু করা যাবে না, আমাদের এটা তেজগাঁড়িয়ার মধ্যে পড়বে। তখন তারা 2টা বিল্ডিং করলো, এটা দেখেছেন আপনারা। তারপরে তখন কথা হয়েছিল যে তোমরা তো কয়েক বছর পর চলেই যাবে, তাহলে তেজগাঁ এয়ারপোর্ট তো থাকবে, এটা আমরা ইউজ করবো, অতএব এখানে করা যাবে না। এত কড়া আইন আছে। আপনি ওখানে স্থাপনা হয়েছে, কিভাবে হয়েছে সেটা জানার আগে আমাদের জানতে হবে। যদি আমরা বিল্ডিং করি, সেই বিল্ডিংটার ইউজটা কী হবে সেটাও জানা দরকার। স্কুলের মতন জিনিস, আপনি ধরে নেন কোনো হয় নাই, আগুন লাগে নাই, কিছু নাই, ওখানে আছে। ছাত্রছাত্রীরা যারা সকালে আসে এবং বিকেল 4টা-5টা পর্যন্ত থাকে, ওখানে আবার হোস্টেলও আছে। এই বিমানগুলো নামে আর ওঠে, তারা কিভাবে ঘুমায়, তারা কিভাবে করে, অনেকে তো হার্টের সমস্যা থাকতে, সাউন্ড পলিউশন, কেউ কি এটা বিবেচনা করেছে যে এত ভাইব্রেশনের ভিতরে এই কম বয়সী ছেলে মেয়েকে আমি রাখছি, এদের কি পরিস্থিতি? কারণ শিশুরা তো আমাদের এজেন্ডায় নাই, আমরা কেউই শিশুদের নিয়ে ভাবি না। আপনার বাড়িতে ঈদের সময় খানা বানান, কোনো শিশুর জন্য আলাদা করে খানা বানিয়েছেন? আপনার বাড়িতে প্রচুর শিশু আসে যে উৎসবে পার্বণে, তারা যখন টয়লেট করে বড়দের টয়লেটই তাকে যেতে হয়। শিশুরা আমাদের এজেন্ডায় নাই। ওখানে তো স্কুল হইতেই পারে না, ওখানে স্কুল হতে পারে না, ওখানে কোনো প্রার্থনা গৃহ হতে পারে না, ওখানে কোনো চার্চ হতে পারে না, যেখানে অনেক মানুষ একত্রিত হবে। সেখানে তো বাড়ি হলে, যদি ওটা শুধু বাড়ি থাকতো, খুব মানুষ মারা যেত। ওখানে আবার হোস্টেলও আছে। তারপরে আপনি দেখেন, আমি আগুনের বাইরের কথা বলছি, ওখানে নিরাপত্তার কী কী ব্যবস্থা ছিল। যখন আপনি 4তলা 5তলা বিল্ডিং করবেন, যেখানে অনেক মানুষ একসাথে আসবে, 2টো সিঁড়ি করতে হবে। ওখানে একটা সিঁড়ি আছে, একটা সিঁড়ি সামনের দিকে থাকবে, একটা দিকে পেছনের দিকে। আপনি যদি ভিডিওতে দেখে থাকেন যে কিভাবে মানুষকে বার করছে, তারা দেয়াল ভেঙে সেখান দিয়ে করিডোর করে বের করছে। একটা সিঁড়ি থাকলে তো এটা হতো না। তাহলে যে পারমিশনগুলো আসছে বা যারা, এবং এরা সবাই শিক্ষিত, উচ্চ চাকরি করেছে, সামরিক আমলাতন্ত্রের লোকজন, তারা অনেক কিছু জানে, কিন্তু তারা কেন এগুলো করলো না? একটা আপনি গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান, আপনার বেরোনোর সিঁড়ি করতে হবে, আপনার অনেক কমপ্লায়েন্স করতে হবে, অনেক কমপ্লায়েন্সগুলো আসছে রানা প্লাজার পরে, তার আগেও ছিল, করতো না, এখন বাধ্য হয়ে করছে। তাহলে এই স্কুলগুলোর ক্ষেত্রে কেন আমরা করছি না? শুধু একটা স্কুল হয়েছে, এরকম শিক্ষা ব্যবসায়ী যারা হয়েছে এখন, তারা আরও অনেক স্কুল, আপনি গাজীপুর যান, আপনি ইয়েতে যান, খুবই সৈয়দপুর ক্যান্টনমেন্টের কাছেই আপনার একটা উপজেলা আছে, সেই উপজেলার ভিতরে 2 পাশেই দেখবেন
আপনি অসংখ্য না ঠিক 20টা 30টা বড় বড় বিল্ডিং হয়েছে, সেখানে আবাসিক স্কুল হয়েছে। এই স্কুলগুলো কি ঠিক? যদি আগুন লাগতো, আপনি এই স্কুলের কথা ধরেন, এই স্কুলের মানে ইয়েতে যারা আছে, হোস্টেলে যারা আছে, যদি রাত্রে আগুন লাগতো, এদের তো বেরোনোর কোনো রাস্তা নাই, এদের বেরোনোর কোনো পথ নাই। তো আমরা এরকমভাবে তৈরি করছি এবং এটা আমরা কেউ দেখছি না। আজকে যখন এ নিয়ে কথা হচ্ছে, তখন এই কথাগুলো বললে পরে সবাই বলে আপনি ডাইভার্ট হয়ে যাচ্ছেন। আমার ডাইভার্ট হওয়ার কিন্তু আসল জিনিসটাই তো এইখানেই আছে। এখন যখন ফায়ার ব্রিগেডের লোক গেল, ওখানে কোনো হাইড্রেন্ট নাই, এত বড় একটি স্থাপনা, হাইড্রেন্ট নেই, তাদের দূর থেকে পানি, আপনি দেখেছেন মানুষ ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এটার জন্য অনেক সময় লেগেছে। এই যে কমপ্লায়েন্সগুলো আছে, এই কমপ্লায়েন্সগুলো তো মানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ওখানে স্কুল বা এই ধরনের যেখানে অনেক মানুষের সমাগম হচ্ছে, কনভেনশন সেন্টার, এগুলো করা যাবে না। ইশফাক এলাহি চৌধুরী, আপনার কাছে যে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বলা হচ্ছে যে যুদ্ধবিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে বা সেটি অনেক পুরানো ছিল বলে বলা হচ্ছে। আসলেই কি অনেক পুরানো ছিল, বা এইগুলো কি আসলে উড্ডয়নের জন্য বা প্রশিক্ষণের জন্য উপযোগী কিনা? করতে পারি যেগুলো সম্পূর্ণভাবে সার্ভিসেবল এবং যুদ্ধোপযোগী। মাত্র এই ভারতীয় বিমান বাহিনীর কথা উঠলো তো, যে MiG-21, যেটা এই কিছুদিন আগে পুলওয়ামা ইয়েতে মনে আছে যে কমান্ডার অভিনন্দন এই MiG-21 নিয়ে কিন্তু F-16 এবং J-10 এর বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন, এবং India claims that they have shot down one F-16, but সেই আকাশ যুদ্ধে MiG-21ও শট ডাউন হয়েছিল এবং অভিনন্দন পাকিস্তানের এলাকায় পড়াতে তাকে প্রিজনার করা হয়েছিল। অর্থাৎ, এবং এই বছরই প্রথম ভারত তার সর্বশেষ 3টা স্কোয়াড্রন ছিল, সেগুলোকে তারা রিটায়ার করে দিয়েছে এবং সেগুলোকে দিয়ে অন্যান্য আধুনিক প্লেন তারা করেছে। তো আমাদের এই যে F-7টাও কিন্তু আপনাদের 2016 পর্যন্ত তারা প্রোডাকশন করেছে। তো আমাদের যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি শুনেছি, সেটা 2013 সালের তৈরি। আচ্ছা, 2013 সালের একটা এয়ারক্রাফটের লাইফ সাইকেল হচ্ছে 25 থেকে 30 বছর পর্যন্ত। তাহলে কত বছর হয়েছে? 13 থেকে 25, আমরা এটা মাত্র 12 বছর ধরে এটা ফ্লাই করেছে, ঠিক আছে? এবং এই যে ফ্লাইং করে, এটা কিন্তু ধরেন আপনারা অনেক চ্যানেলে বলছে, ও 2060 সালের 1960 সালের প্লেন তারা চালাচ্ছে। ইউ সি, দ্য এয়ারক্রাফট ইজ কন্টিনিউয়াসলি মডিফাইড। আমরা যখন প্রথম জেনারেশন 1980 সালে যে F-7 কিনেছিলাম, আর এখনকার F-7 নয়, এর মধ্যে কমপ্লিট অলমোস্ট এই যে বলা হয় বিজি, বাংলাদেশের জন্য তারা মডিফাইড করে এর উইং ডিজাইন চেঞ্জ হয়েছে, এর ইঞ্জিন চেঞ্জ হয়েছে, রেডিওনিক্স চেঞ্জ হয়েছে, এর সিটটা আমরা কোনোটা ওয়েস্টার্ন ইলেকট্রনিক্স এখানে ফিট করা হয়েছে, এই রেডারটা ওয়েস্টার্ন দেওয়া হয়েছে রেডার। তারপরে এই যে ইজেকশন সিটে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হতো আগে, সেখানে আমরা আপনার ব্রিটিশ আপনার ওটাকে বলে মার্টিন বেকার 00 সিট, অর্থাৎ গ্রাউন্ড থেকেও একটা পাইলট মানে প্লেনটা মানে যখন দাঁড়িয়ে আছে ওই অবস্থায় সে ইজেক্ট করে বেরিয়ে আসতে পারবে, প্যারাশুট খুলবে এবং সে সেফলি নেমে আসতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই এতই যদি আধুনিক হলো, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কেন? অ্যাক্সিডেন্ট আপনি জানেন, কিছুদিন আগে যেটা ড্রিম লাইনার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আহমেদাবাদে টেক অফ করার কিছুক্ষণের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সমস্ত প্যাসেঞ্জার একজন ছাড়া বাকি মারা গেছে, গ্রাউন্ডেও একটা হোস্টেলের উপরে মারা গেছে। কয়েকদিন আগে বোয়িং এর ওই যে 737 আপনার কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সিরিজ অফ অ্যাক্সিডেন্ট। পরে দেখা গেল যে কম্পিউটারের একটা প্রবলেমের জন্য পরে এটা কারেক্ট করা হয়েছে। বাংলাদেশও সেটা ফ্লাই করছে এবং আমরা আমাদের কম্পিউটারগুলো আপডেট করেছি। তো এই এয়ারক্রাফট মানে ফ্লাইট ওয়ার্দি না হলে তো এটা আসবেই না। এবং আমি আরেকটা জিনিস বলে ফেলি, যে প্রত্যেকটা এয়ারক্রাফট থাকে, যেমন আমাদের এখানে এয়ারক্রাফট গুলো থাকে আমাদের মেইনটেনেন্স উইং বলি, মেইনটেনেন্সের আন্ডারে। তারা এয়ারক্রাফটকে প্রথমে চেক করে, করে লগবুক গুলো দেখে, কোনোটা পরিবর্তন প্রয়োজন আছে কিনা, স্পেয়ার্সের প্রয়োজন আছে কিনা, সবকিছু ঠিক আছে। দেন সকালবেলা তারা এগুলোকে হ্যান্ড ওভার করে অপারেশনের কাছে। অপারেশনের যে পাইলট যে কাজে যাচ্ছে, সেই এয়ারক্রাফটটাকে আবার ফিজিক্যালি চেক করবে, এয়ারক্রাফটের উপরে উঠবে। আমাদের একটা ক্রু চিফ বলে একটা জিনিস আছে, চিফ টেকনিশিয়ান, সে এসে
ওনাকে বুঝাই দিবে সমস্ত ইঞ্জিন, সে নিজে টেস্ট করে ইঞ্জিন স্টার্ট করবে, স্টার্ট করে টেক অফ পয়েন্টে যাবে, সেখানে ফুল পাওয়ার দিয়ে সব দেখবে যে সব ঠিক আছে, এয়ার ট্রাফিককে বলবে আমি এখন রেডি টু টেক অফ, সে টেক অফ করবে। এখন আরেকটা জিনিস আমি বলি স্ট্যাটিস্টিক্যালি, যে এয়ারক্রাফট টেক অফের প্রথম কয়েক মিনিট এবং ল্যান্ডিং এর শেষ কয়েক মিনিট, দিস আর দ্য স্ট্যাটিস্টিক্যালি পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা হচ্ছে সব থেকে অ্যাক্সিডেন্ট প্রোন সময়। যে এই 100% সার্ভিসেবল এয়ারক্রাফটটা টেক অফ করলো, টেক অফ করার পরে উইদিন 2 মিনিটস ক্র্যাশ করে গেল। এইটাই হয়। যদি সে 10 মিনিট ফ্লাই করতে পারে তাহলে মনে হবে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে ফ্লাই করতে পারবে। আবার ল্যান্ডিং এর সময় অনেকগুলো কারণ থাকে যার ফলে এই ল্যান্ডিংটাও খুবই একটা ক্রিটিক্যাল টাইম। এখন আমাদের এয়ারপোর্টটা আমি একটু, আপনারা হয়তো অনেকে জানেন না, এবং এই এয়ারক্রাফটের এই এয়ারফিল্ডটার ডিজাইন, এয়ারফিল্ডটা তো প্রথম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বোধ তেজগাঁ এবং এটা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আমরা পেয়েছি ব্রিটিশদের। ছোট্ট এয়ারফিল্ড, রানওয়ে ছিল 4000 ফিট, হেরিং মোর মানে যেটাকে বলি আমরা ইট বিছানো। ওটাকে আমরা প্রথমে তেজগাঁটাকে অপারেট করলো যখন আপনার 60-এর দশকে আইয়ুব খানের সময় আমাদের যখন এই যে সংসদ ভবন টবন হলো, তখন চিন্তা হলো যে না, শহর তো বেড়ে আসছে, তা আমরা শহর থেকে অনেক দূরে আমরা এই এয়ারপোর্টটাকে নিয়ে যাব। তখন এই কুর্মিটোলাকে চুজ করা হলো এবং রানওয়েটাকে বড় করা হলো। এই যে আপনার বনানীর রাস্তাটা যে বাঁকা হয়ে দিয়ে গেছে নোয়াখালী হয়ে, এগুলো সব তখনকার দিনে করা। এবং ফাউন্ডেশন স্টোন বোধহয় 64 সালের দিকে আইয়ুব খান এসে করেছিল। কিন্তু এটা পরে মুক্তিযুদ্ধের সময় বেশ এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছিল, এবং তারপরে আমরা 80 সালে এটা ওপেনিং করলাম। চৌধুরী, হ্যাঁ বুঝতে পেরেছি। মূল কথা হলো যে আমি একটা কথা বলে আমি শেষ করে ফেলবো, যে 80 সালে যখন এটা খোলা হলো, তো একটা স্বাধীন দেশের, তখন তো আর প্রদেশের ছিল না, প্রভিন্সিয়াল রানওয়ে ছিল না, এটা একটা তখনও কিন্তু এই এলাকাগুলো সব বিরান ছিল। তারপরে উত্তরা ডেভেলপ করেছে। উত্তরার প্রথমে এদিক থেকে নিয়ে এখন যে দিয়াবাড়ির এলাকা, এটা তো আরো রিসেন্ট। একটা ইন্টারনেটে দেখবেন একটা ছবি ঘুরতেছে 2005 সালের অ্যাপ্রোচ আর 2025 সালের। 2025 সালে যে রাজুকের যে বিরাট হয়েছে, রূপায়ণ সিটি হয়েছে, আপনার দিয়াবাড়ির টার্মিনাল হয়েছে, এবং এই স্কুলের সাথে কিন্তু পাশেই আবার 2টা প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে, আরো মেডিকেল কলেজ আছে। এই যে গ্রামীণ মেডিকেল কলেজে এখন নতুন গ্রামীণ ইউনিভার্সিটির জন্য যে জায়গাটা, ওটা ওইখানেই করা হচ্ছে। এখন এগুলা ডেভেলপমেন্ট হচ্ছে প্লেন। আমি তো আপনাকে বললাম, আমরা বলেছি এয়ারফোর্স এবং সিভিল এভিয়েশন, সরকারও প্ল্যান করেছিল এটাকে সরিয়ে ফেলবে। আজকে যদি 20 বছর আগে যদি সরিয়ে ফেলতাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠতো না। কিন্তু অনেক ধন্যবাদ। জি, ইশফাক আলী চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সুযোগ থাকলে আবার কথা বলবো। আবু আলম শহীদ খান, উনি তো বললেন যে যেহেতু এই জিনিসটা একটু জানা দরকার ছিল, যেহেতু পত্রপত্রিকা আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, এই বিমানটি বা এই যুদ্ধ বিমানটি অনেক পুরনো বলে মনে হচ্ছে। তো উনি বলেছেন যে আসলে এটা পুরাতন নাই। এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। কিন্তু যে জিনিসটা আসছে, আপনি খেয়াল করেছেন যে মাইলস্টোনের যে শিক্ষার্থীরা তারা 6 দফা দাবি দিয়েছে, সরকার সেটা বলেছেন যে তারা মানবে। তো আপনার কি মনে হয় যে আসলে যেগুলো বলছে যে নিহতদের সঠিক নাম বা আহতদের সম্পন্ন, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার বিষয়ে জনসমক্ষে ক্ষমা চাওয়া ইত্যাদি আছে, কিন্তু যে দুটো দিকে আমি নজর দেব আপনার, সেটা বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। তো অন্যগুলো হলো, কিন্তু এইগুলোকে আসলে বললো সরকার, তো বললো মেনে নেব না। আপনি তো যখন দাবি করবেন অনেক দাবি করতে পারেন। আপনার প্রথম যে 4টা দাবি ওটা ঠিক আছে, যে আপনি একটা পূর্ণাঙ্গ তালিকা চান, এবং এটা করা খুব সহজ, এটা কঠিন না। কারণ এটা স্কুল, এবং স্কুলের তো একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, অ্যাপস আছে। আপনার এতদিনের মধ্যে, মানে এই কয়েক ঘন্টার মধ্যে বা 10 ঘন্টা 20 ঘন্টার মধ্যে এটা জানা সম্ভব ছিল। কেন জানানো হলো না? তারপরে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হলো, এবং তারপরে এই আন্দোলন, দাবি দেওয়া, ক্ষোভ, দুঃখ, বেদনা থেকে তারা কিছু দাবি দেওয়া করেছেন। এখন
ওরা সামনে থাকলে জিজ্ঞাসা করতে পারতাম যে ভাই এই দাবিটা কেন করলা, কিন্তু ওদেরকে তো আর জিজ্ঞাসা করতে পারছি না যে এই দাবির সাথে ছাত্রদের কি সম্পর্ক, ওনারা কি বোঝেন নাকি। মানে আমি যেটা আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই সেটা হলো যে আমি যে দাবিটা করবো সেই দাবিটা তো আমাকে বুঝতে হবে, আমি না বুঝে দাবি করব কেন, আর আমি যদি না বুঝে দাবি করি তার মানে আমাকে কেউ এই দাবিটা ঢুকিয়ে দিয়েছে। তা এখন ওনাদের সাথে এটা আলাপ করতে হবে যে এই যে বিমান বাহিনীর জরাজীর্ণ বিমান টিমান সব বাতিল করতে হবে। এখন তো উনি তো বললেন যে আমাদের তো এই যে F7 আমরা কিন্তু 1989 থেকে শুরু করেছি, এবং 2006 এবং 2011-13 আমরা শেষেরটা কিনছি, যেটা দুর্ঘটনা কবলিত হয়েছে এটা 2013 সাপ্লাই করা। এবং এই MiG-21 নিয়ে অনেক কথাবার্তা আছে। MiG-21 বিমানের এটা প্রতিরূপ, মানে চাইনিজ ভার্সন অফ MiG-21, রাশিয়ানরা তাদেরকে দিচ্ছে। এই MiG-21 বিমানটা একই বিমান নিয়ে, মানে আমরা তো আরও ভালো ভার্সন ট্রেনিং করছি বা আমাদের কাছে আছে। এই MiG-21 নিয়ে কিন্তু 1965 ওয়ার হয়েছে, 1971 ওয়ার হয়েছে, 1999 যে যুদ্ধ কারগিলে সেখানে এটা ব্যবহৃত হয়েছে, এমনকি 2018-তেও ব্যবহৃত হয়েছে। এখন এটা ঠিক যে ইন্ডিয়া কয়েকদিন আগে ডিক্লেয়ার করেছে যে তারা এই MiG-21 এটাকে কফিন বক্স, একটু আগে বলছিলাম না যে 500 দুর্ঘটনা হয়েছে, 200-র বেশি লোকজন মারা গেছে, তার মধ্যে 172 জন আপনার এয়ারফোর্সের লোক। তো এটা তারা চিন্তা করছে যে হ্যাঁ এটা বন্ধ করতে হবে, তারা বন্ধ করে দিচ্ছে। এই চিন্তার কারণটা কি? এই চিন্তার কারণ হলো যে তাকে তো কম্পিট করতে হয়, বাংলাদেশ ইজ নট দেয়ার কম্পিটার। ইন্ডিয়াকে কম্পিট করতে হয় চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে। তো পাকিস্তান যদি রাফায়েল বা F-16 আনে তাহলে তো এই MiG-21 দিয়ে চলবে না। তারা একটা তেজাস বিমান বানিয়েছে তাদের নিজেদের MiG-21 ভার্সন, আধুনিক ভার্সন, কিন্তু তারা তো রাফায়েল কেনার চেষ্টা করছে। কারণটা কি? কারণটা হলো যে দেশের সাথে তার সামরিক বিষয়ে তার নেগোশিয়েট করতে হবে অথবা আলাপ আলোচনা করতে হবে অথবা কোনো সময় তাদেরকে সেই শক্তিটা দেখাতে হবে, সেই কারণে তারা এই বিমানগুলো পরিবর্তন করবে। আমাদের দেশে এখন হঠাৎ করে আমার এই বিমানগুলো সব বাতিল করে দিতে হবে কেন? এখন কেউ বলতে পারে, দুষ্ট লোকেরা মানে ডেভিলস অ্যাডভোকেটরা বলতে পারে এখানে কি কেউ ঢুকে পড়ছে নাকি যার একটা কমিশন বাণিজ্য করার ইচ্ছা। মানে আমি J-17 বিমানের কথা আলোচনা, তার মানে কি আপনার কি মনে হয় যে যেগুলো কেনা হয়েছে সেখানে অনেক কমিশন হয়েছে? কমিশন তো আছেই, থাকেই। এখন কত কমিশনে কি কিনছেন এটার একটা তো আমাদের তো সেটা নিয়ে তো বিমান বাহিনীর এটা নিয়ে তো আলোচনা করতে হবে। আমরা কাছে আসবো, দেখি এই প্রসঙ্গে এটা করতে হবে, কারণ আমাদের যে কোনো কাজের মধ্যে আমরা একটা কমিশন দেখি এবং সেই কমিশন নিয়ে কতদূর আমরা ঠিক করতে পারবো সেটা একটা আলোচনার বিষয়। আমি তো গত 11 মাসে এইসব বিষয়ে কোনো আলোচনা দেখি না, শুধুমাত্র রাজনৈতিক আলোচনা, কক্ষ কীরকম হবে, দ্বিকক্ষ হবে কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কী হবে। আপনি যে জনগণকে স্পর্শ করে, উনি যেটা বললেন যে শিশুদেরকে স্পর্শ করে, নারীদের স্পর্শ করে, শ্রমজীবী মানুষকে স্পর্শ করবে, এই কোনো আলোচনাই তো সেই জিনিসগুলো কই। যে আপনার কাছে আসবো গহন নঈম ওয়ার, আপনি একটা বারবার সোশ্যাল মিডিয়া এবং যখন আলোচনা সবাই বলছে যে মৃত্যুর সংখ্যা নিয়ে যে লুকানো হচ্ছে বলে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে। সরকার থেকে এটা ক্লারিফাই করা হয়েছে, যদিও যে এরকম কোনো কিছু করা হচ্ছে না, কিন্তু এই যে ছড়িয়ে পড়ার কারণটা কি এবং এখানে কি আসলে বাস্তবতা কিছু থাকতে পারে মনে করেন? এটা ধরেন যদি রানা প্লাজা হতো তাহলে হয়তো এটা বিশ্বাসযোগ্য হতো যে হয়তো আমরা সংখ্যা কমাচ্ছি, বা লঞ্চ দুর্ঘটনা হতো। এখানে তো প্রত্যেকটা জিনিস অ্যাকাউন্টেড আছে। যার সন্তান হারিয়েছে সে বলবে না আমার সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা তো খুব সহজে তারা যে ডিজিটাল করেছে, এবং এটা নিশ্চয় ওই যেখানে স্কুলে আগুন লেগেছে তার হয়তো পাঞ্চিং মেশিনটা নষ্ট হয়েছে, কিন্তু এটা তো সাথে সাথে প্রিন্সিপালের কাছে ওখানে চলে যায়। সেখান থেকেই তো একটা লিস্ট বেরিয়ে পারতো আজকে কে কে আসছিল, সেই লিস্টটা তো দিতে পারতো আজকে কে কে উপস্থিত ছিল। তারপরে কেউ হয়তো পেটে ব্যথা হয়েছে, মাকে ফোন করছে, চলে গেছে, সেটা অন্য জিনিস, সেটাও রেকর্ড আছে, তাকেও পাঞ্চ করে যেতে হবে। তো সেটা হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার ধারণা থেকে বলছি, যে যারা এই স্কুলগুলোর মালিক তারা জিনিসটাকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে। তারা কিন্তু সামনে আসে না এখনো। আমরা কেউ তাদের কাছে তাদের এই যে স্বর্ণকেশরে হাত দিতে পারি না। আমরা কেউ তাদের নিয়ে ভাবছি না, তারা এতই ক্ষমতাশালী, এবং এটা তো খুবই জাদুর মতন বেরিয়ে আসবে। আজকে কয়জন ছাত্রছাত্রী আসছিল, তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে থাকবে। কিন্তু তারপরে আপনি দেখেন কতগুলো ভুল, মানে অন্যায় করেছে তারা। যেমন যেখানে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ভিতরে বাবা মার নাম নাই, তাদের ফোন নম্বর নাই, তাহলে এটা দিয়ে কী হবে? এই তো খুব ছোট ছোট জিনিস যেগুলো থেকে আজকে আমরা সব তথ্য পেতে পারতাম, সেটা আমরা পাইনি, সেটা হয়নি। তারপরে ধরেন যে অনেকেই তো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এই প্রথম একটা সরকার বাংলাদেশে আমরা পেয়েছি যার সাথে কেউ নাই, না আমলারা আছে,
না সরকার সেই শিক্ষকরা আছে, না সাংবাদিকরা আছে, কেউ তার সাথে নাই। আগে তত্ত্বাবধায়ক আসছে, 3 মাসের ব্যাপার, সবাই কোনোভাবে তিতো খেয়ে তার সাথে থাকছে। এখন তো কেউ না, আনসার নাই, বিডিআর নাই, কেউ নাই তার সাথে। সে এই যে সকালে ঘুম থেকে উঠে আজকে যে এখানে আসছি এবং বাসে যাব, এর জন্য আল্লাহর কাছে হাজার শুকর। এমন একটা সরকারকে আমরা এনেছি তার যাদের সাথে কেউ নাই। তো এই সময়টা আমাদের সকলেরই সময়। কালকে যেমন সচিবালয়ে ঢুকে পড়ছে, যারা এসএসসিতে ফেল করছে তাদের নাকি পুনর্মূল্যায়ন করতে হবে, তার মানে সবাইকে পাশ করা দিতে হবে। এবং ঢুকে পড়ে তারা যাচ্ছে তাই করেছে, কেউ কিছু করে নাই, কারণ পুলিশের সেই মরালিটি নাই, তারা কোনো বাধা দিচ্ছে না। এই পরিস্থিতির ভিতরে অনেক এজেন্ডার, আপনি যে 6 দফার কথা বললেন, এখানে 4 দফা হলেই যথেষ্ট ছিল, এটাকে 6 দফা করতে হবে বলেই 2টা দফা ঢুকে দেওয়া হয়েছে না, ওই 2টাই আসল ব্যাপার ছিল। আপনি লক্ষ্য করবেন এর ভিতরে স্কুল কর্তৃপক্ষকে নিয়ে কোনো কথা নাই। আমাদের বিল্ডিংয়ে তাদের যে বন্দি করে রাখা হয়, তাদের বেরোতে দেয় না, তারা একবার বন্ধ হয়ে গেলে আর বেরোতে পারবে না, সেই সিস্টেম নিয়ে কেউ কোনো কথা বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যেটা আপনার ম্যানেজমেন্ট, আমরা যেটা করেছি, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, অনেক শিশু আহত হয়েছে, হতে ম্যানেজমেন্টে এসে দেখেন এখানে একেবারে টোটালি মানে আমরা কোথাও নাই। ওখানে তো 24 ঘন্টার মধ্যে এতগুলো হাসপাতাল আছে, 3টা ক্যান্টনমেন্ট পাশে আছে, ওখানে তো ফিল্ড হাসপাতাল করা যেত, কারফিউ দিয়ে ক্রাউডকে বের করে দেওয়া যেত। একটা বোতল পানি বিক্রি হচ্ছে 600 টাকায়, ঠান্ডা পানি। উত্তরায় প্রত্যেকের বাড়িতে আছে, ফ্রিজ আছে, কোনো বাড়িতে 5টা করে ফ্রিজ আছে। তারা 1 বোতল পানি দিলে কি হতো, তারা যদি নেমে আসতো। রিক্সা পাওয়া যাচ্ছে না, উত্তরায় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে গাড়ি নাই, আমার গাড়িটা দিতাম, হেল্প করতাম। এই যে সামাজিকভাবে জিনিসটাকে ম্যানেজ করার, একটু সুশৃঙ্খলভাবে ম্যানেজ করার ব্যাপার, সেটা তো আমরা কেউ করি না। আমরা তো নাগরিক হিসাবে যে দায়িত্ব ছিল সেটারও পরিচয় দিই না। এখন উল্টা আমরা করছি, যেটা দোষ। আবার একটা মজার ব্যাপার হচ্ছে ক্ষতিপূরণ হলেই লাশ নিয়ে গণ্ডগোল হবে। আপনি ক্ষতিপূরণ দিবেন না, যেমন আমাদের রানা প্লাজা হলো, যেই মুহূর্তে ক্ষতিপূরণ ঘোষণা করেছে, আমি গিয়ে বলছি এটা আমার লাশ, আমার বলে আমি কান্নাকাটি করছি, দাফনের টাকাটা পেয়েছি, ব্যাস আমি রাস্তায় ফেলে গেছি। 7টা লাশ রাস্তায় পাওয়া গেছে যারা ওখান থেকে নিয়ে আসছিল। তো এখন বলছে অনেকে যে মর্গ থেকে লাশ নেওয়া যাচ্ছে না। মর্গে থেকে লাশ নিতে গেলে তো কতগুলো নিয়ম আছে, তারা তো নিশ্চিত না হয় কাউকে লাশ দিবে না, এবং সেইটা করতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এইগুলো নিয়ে খবর হচ্ছে, এগুলো নিয়ে ফেসবুকে আসছে, লক্ষ্য একটাই, আরও অশান্তি বাড়ানো। এবং ফেসবুকের একটা মজা আছে, আমি কতগুলো লাইক পেলাম, যে সেটা একটা মানে একটা কি বলবো, একটা রোগের পর্যায়ে চলে গিয়েছে। তা আমি আবু আলম শহীদ খান, আপনি সাবেক সচিব, আপনার কাছে তো জানতে চাই যে সরকারের মেকানিজম আসলে কিভাবে কাজ করে, বিশেষ করে এই যে এইচএসসি পরীক্ষা স্থগিত হলো মানে রাত 3টার সময়, এবং এর ফলস্বরূপ যে ওই পরের দিন সচিবালয়ে মিছিল নিয়ে ঢুকে যাওয়া গেল এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি করা হলো, এইটা কি আসলেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য রাত 3টা পর্যন্ত দরকার ছিল কিনা? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। প্রশ্নই আসে না। আপনি একটা পরীক্ষা কালকে হবে, আর আপনি রাত 3টা বা রাত 10টা বা সন্ধ্যা তখন আপনি অ্যানাউন্স করবেন যে কালকে পরীক্ষা হবে না, প্রশ্নই আসে না। আপনি একটা জাতীয় শোক দিবস দিচ্ছেন, আপনি শোক পালন করবেন, তো সেইটার তো একটা মিটিং হয়েছে, এবং শোক পালন করার জন্য তো একটা সিদ্ধান্ত নিতে হয় কী কী করবেন কী কী করবেন না। তো সেখানে তো আপনি আলোচনা করবেন যে কালকে আগামীকাল এসএসসি পরীক্ষা আছে, এটার কী হবে। সেখানে ডিসাইড হয়ে যাবে যে এসএসসি পরীক্ষাটা আমরা আগামীকাল নেব না, কারণ একটা শোকাবহ পরিবেশ এবং ওই স্কুলের শিক্ষার্থী আছেন যারা এখানে পার্টিসিপেট করবেন, সুতরাং আমরা একটা পরীক্ষাটা পিছিয়ে দিতে পারি 1 দিনের জন্য বা 2 দিনের জন্য। তো সেই সিদ্ধান্ত আপনি দিনের মধ্যেই নিতে পারতেন, নিলেন না। মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে উনি বললেন যে সরকারকে সাথে কেউ নাই। এখন উল্টা দিকে যদি জিজ্ঞেস করি, সরকারের সাথে কারো তো থাকার দরকার নেই, সরকার তো যারা আছে তাদেরকে চালাতে পারে না কেন? চালাতে না পারা আমার দোষ। এই যে আজকে আপনার শিক্ষা উপদেষ্টা উনি কীরকম একটা স্টেটমেন্ট করেছিলেন, ওখান থেকে তো শিক্ষা সচিব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন দায়িত্ব পেয়েছিলেন, এর আগে তিনি বঞ্চিত ছিলেন, তার অনেক ফিগার টিগার আছে, তো তাকে আপনি প্রত্যাহার করলেন বা তাকে সরিয়ে দিলেন। কি উনি বলেছেন যে আমি তো পরীক্ষা পিছাতে বলেছিলাম, উনি রাজি হয়নি। এইভাবে কি সরকার চলবে নাকি? তারপর আজকে যখন তাকে জিজ্ঞাসা করতে যে আপনি পদত্যাগ করবেন কিনা, উনি বলছেন আমার নিয়োগকর্তা বললে আমি পদত্যাগ করবো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড এ গভর্নমেন্ট, মানে কেয়ারটেকার হোক আর যে অন্তর্বর্তী সরকার হোক, এবং সেই গভর্নমেন্টে যারা কাজ করতেছেন, এটা রাজনৈতিক সরকার থাকলে এরকম ম্যাসাকার হতো না বলে আমি মনে করি। সেই সরকার যতই খারাপ হোক, খারাপ হতে পারতো। মানে আসলে কি এটাই সত্যি, সরকারের সাথে কিছু কেউ নাই,
মানে সচিবের কথা বলা হচ্ছে, সরে দিল, তো সেই সচিব তাহলে মানে সেটা তো ওই রাত্রেই সরাইতে পারতেন, তার মিছিল নিয়ে যেতে হতো না। সরকারের সাথে কেউ নেই, এটা কেমনে বুঝবো? গোপালগঞ্জে যখন অ্যাকশন করা, আমাকে একটু বোঝান, গোপালগঞ্জে যখন অ্যাকশন করা দরকার হচ্ছে, শিক্ষা উপদেষ্টা যদি বলে পরীক্ষা পিছায় দেন, সচিবের ঘাড়ে কয়টা মাথা আছে যে সে এটা? আপনি জানেন, আমি তো জানি যে এটা সম্ভব না। শিক্ষা উপদেষ্টা হচ্ছে আপনার প্রধান একটা মন্ত্রণালয়, এবং এই পরীক্ষা পিছানোর জন্য তাদের উপদেষ্টা পরিষদেরও হয়তো কনসেন্ট দরকার ছিল। এই ঘটনা ঘটার পরে তো উপদেষ্টা পরিষদ বসে থাকবে, প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে বা যে কাছে একটা ফরেন সার্ভিস একাডেমিতে যেখানে সব মিটিং টিটিং হয় সংস্কার নিয়ে, ওখানে তো পুরো উপদেষ্টা পরিষদ বসে থাকবে উইথ অল দি সার্ভিসেস, তাদের চিফ বা তাদের ডেপুটি চিফ, এবং তারা ওখান থেকে মনিটর করবে। গোপালগঞ্জ মনিটর করতে পারছে, এটা মনিটর করছে? দ্যাট ইজ নো নিউজ। আমরা আপনার মনিটর করার ইচ্ছা নেই, আপনি এটাকে ওইভাবে গুরুত্ব দেন নাই, এবং আপনি পরিচালনাই করতে চান না সরকারকে। গোপালগঞ্জে তো সব কিছু করতে পেরেছে, তো এইখানে করতে পারে। শোক দিবস দিয়েছে, এই তো শোক দিবস, শোক দিবস দিয়ে তো কাজ হবে না। আপনি শোক দিবস দিবেন মানে এটা কি রাজনৈতিক রিটোরিক, মানে আমাদের পপুলারিটি বাড়াবো? শোক দিবস দিলেন, আপনি নিহতদের তালিকা নাই, শোক দিবস দিলেন, আহতদের তালিকা নাই। তো এইসব যখন থাকে না, তখন কিন্তু মানুষ, এই যে মানুষের অনাস্থা, অবিশ্বাস, তো এটা আমাদের এই যে কালচারাল আছে। আপনি যে কোনো, যে উনি বলছেন না যে একটা লঞ্চ দুর্ঘটনা ঘটলে তারপর লঞ্চের মালিক কি করে, ভিতর থেকে লোকটোক সব সরায় ফেলে, কারণ যে ক্ষতিপূরণ দিতে হবে তখন সরিয়ে ফেলি আমরা। যে কোনো একটা দুর্ঘটনা, যে কোনো কিছু ঘটলে প্রাইভেট সেক্টরে, একটা গার্মেন্টসে বা অন্য খাতেও যদি ঘটে, এটা আমাদের প্রবণতা, এই জন্য মানুষ বিশ্বাস করে না। তা আপনি মানুষের বিশ্বাস অর্জনের জন্য তো আপনি কাজটা করবেন। আর আপনি সরকারে থাকবেন, পুলিশ আমার কথা শুনে না, কি সিভিল সার্ভিস আমার কথা শুনে না, জুডিশিয়ারি আমার কথা শুনে না। আজকে তো প্রথম আলোতে একটা বড় আলোচনা হয়েছে, সেখানে সবাই যে কথাটা বলছেন, যে একদম মোদ্দা কথাটা যেটা বলছেন, যে আমরা গত 11 মাসে কোনো পরিবর্তন দেখতে পাইনি। সারা বলেছেন, ব্যারিস্টার সারা হোসেন, যে এখন যে অবস্থা, তাতে তো রায় পাওয়া তো দূরের কথা, এখন কোনো আদেশ পাইতেই কষ্ট হচ্ছে, কারণ জাজেরা ভয় আছে, পুলিশ ভয় আছে, সচিবালয় ভয় আছে। যদি আরো সুযোগ পাই আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ গহর নঈম ওয়ারা। একটা তো ধরেন এই যে সরকারের সিদ্ধান্ত, রাত 3টার সময় পরীক্ষা পেছানো, এবং এগুলো তো দেখলেন। একই সাথে এই ঘটনার পরে যে হাসপাতালে এত লোকজন গেল, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, স্বাস্থ্য উপদেষ্টার অস্তিত্ব দেখেছেন কোথাও? এর আগেও যখন এইসব ঘটনা ঘটে, স্বাস্থ্য উপদেষ্টার কোনো ইয়ে দেখেন? স্বাস্থ্য উপদেষ্টার কথা তো অনেক আলোচনা হয়েছে। এখন সব কিছু স্বাস্থ্য উপদেষ্টার ঘাড়ে চালালে তো হবে না। আমাদের তো একটা সিস্টেম থাকবে দেশে, যেটা আপনা আপনি কাজ করবে। সেটা আমরা কতটুকু করতে পেরেছি? আপনি ধরেন তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, যাচ্ছে, আপনি হঠাৎ আপনার রাজনৈতিক টুপি মাথায় দিয়ে এক দঙ্গল লোক নিয়ে, আপনি নিজে ডাক্তার, আপনি ঢুকে গেলেন একদম আইসিইউর ভিতরে। এটা পৃথিবীতে কোথায় হবে? আর আপনি এখন দোষ দিবেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টাকে হাত দিয়ে ঠেকাবে? এটা কমন সেন্স নাই। এবং ছবি তোলার জন্য নিজের লোক নিয়ে গেছে এবং প্রেসে ফোন করতেছে আমার ছবি যেন এক্ষুনি যায়। এবং আসলে মিডিয়া এদেরকে বর্জন করা উচিত। আপনি যদি ওই সময় থাকতেন ঢাকা মেডিকেল কলেজ কিংবা বার্ন ইউনিট, আপনি দেখতে পারতেন যে কী অবস্থা হচ্ছে। এটা একটা মানে হার্ট বসে গেছে, এবং পুরো সিস্টেমটাকে ওলটপালট করে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেও এখনও পর্যন্ত যেভাবে চিকিৎসা হচ্ছে, আমি মনে করি আমাদের যথেষ্ট ক্ষমতা দিয়ে এটা করা হচ্ছে, এবং এরা অনেক চেষ্টা করছে। যেভাবে ইনজিওর হয়েছে, বার্ন ইনজুরি হয়েছে, এতে বোধহয় যারা আপনার আইসিইউতে আছে, এরা মনে হয় না সবাই ফিরতে পারবে। ফিরলে আল্লাহর কাছে হাজার শুকুর, কিন্তু অনেকেই মারা যাবে। কিন্তু তারপরে চেষ্টা হচ্ছে, চেষ্টা চলছে। এবং পিছন থেকে যারা এটাকে না করার জন্য চেষ্টা করছে, তারা বলছে কি সিস্টেম কাজ করে না। তোমার তো প্রমোশন নেওয়ার বেলায় সিস্টেমটা ঠিকই কাজ করছে। হ্যাঁ, আপনার 3 মাসের মধ্যে ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি হয়ে গেছে, সেটাকে তখন কোনো অসুবিধা নাই। কিন্তু কাজের বেলায় গেলেই বলবে আমাকে চালায় না, আমাকে চলতে পারে না, আমার কোনো নির্দেশ নাই। আপনি আমাকে বলেন যে ঠিক আছে, তোমাদের দুইজনের মধ্যে মতদ্বৈত হয়েছিল, তুমি কি এটা বলতে পারো ওপেনে গিয়ে? হ্যাঁ ঠিক আছে, উনি যেটা বললেন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পারতো না, তাকে বের করার আগে 2টা চটকানি দিয়ে দিত। এটা তো সেটা পারবে না করতে, এটা তো সে বুঝে গেছে যে এদের এটা নাই। কথায় কথায় বলছে যে এটা কি সরকার, এনজিওগ্রাম সরকার। এগুলো এখন একটা ঠাট্টা মস্করার হয়ে গেছে, এবং এটা এরাই করছে। আমি শেষ করবো আবু আলম শহীদ খান, যদি একটু দেখান। এই যে সরকার তো প্রায়ই আমরা দেখি, এটা ভালো মন্দ আপনি বলতে পারবেন, যে যখন একটা ক্রাইসিস হয়, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ডেকে কথা বলে এবং তাদের পরামর্শ নেয়, এবং
দেখলাম পত্রপত্রিকা যে পরামর্শ দিয়েছে যে এখনকার সরকার মানে দুর্বল আচরণ করছে, একটু শক্ত অবস্থান যেতে হবে। হোয়াট ডাজ ইট মিন? এটা তো মানে আমি যদি পরিষ্কারভাবে বুঝি তাহলে তো দেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে সরকারের অনেক দুর্বলতা অলরেডি সবাই দেখছেন। বিশেষ করে এই যে মবের মূল্য, মব বন্ধ করা, এটা তো করতে হবে। সুতরাং ওইখানে একটা কঠোর আচরণ দেখতে চান নিশ্চয়ই সবাই। কারণ ওইটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে তো আমাদের সামনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উন্নয়ন, সেই কাজগুলো শক্ত হাতে করতে হবে। আপনি হসপিটালে এরকম যাবেন কেন লোকজন? যাওয়ার আগে তো আপনি কর্ডন দিতে পারেন। আমার কাছে সেই তো ফোর্সেস আছে, যাওয়ার আগে তো ডিক্লেয়ার করে দেবে যে নো মেডিকেল কলেজ, এই আপনার বার্ন ইউনিট, এগুলো সব কর্ডনে থাকবে, এর ভিতরে ঢুকতে পারবে না। 100 গজের ভিতরে বা 200 গজের ভিতরে কেউ ঢুকতে পারবে না। এটা করা সম্ভব, কিন্তু আমরা করি নাই। হাসপাতালের ভিতরেই যাবে, যাওয়ার দরকার, যাওয়ার তো কোনো দরকারই নেই। আর যদিও যায় তো মানে আশেপাশে থেকে তো আমরা আসছে সমবেদনা জানাচ্ছি। আমরা একটা সামাজিক কি জানি চালু করছি না, সামাজিক নেটওয়ার্ক বা ওই ফেসবুক ও টুইটার, এবং রাতের বেলা সব ফেসবুকে। না, আবার এরকমও তো হতে পারে, আমি জানি না, কেউ না গেলে বলবে যে এই যে দেশের রাজনৈতিক দল যারা দেশ নিয়ে ভাবে এতগুলো শিশু মারা গেল, এত আহাজারি, সেখানে কেউ তো একবার গেল না। যাওয়ার দরকার নেই। তারা প্রেস ক্লাবে বা তাদের অফিসে বসে এই জিনিসটাকে সিচুয়েশন অ্যানালাইসিস করুক, এবং তারা যদি একটা লাইন বলে যে হাসপাতালে গেলে যারা রোগী আছেন, এই বার্নের রোগীদের কষ্ট হবে এবং তাদের ইনফেকশন হয়ে যাবে, ইনফেকশন হবে। এবং সমবেদনা জানানো আরো পথ ছিল, অবশ্যই সমবেদনা জানানোর পথ আছে। তারা ওই গার্জিয়ানদের বাসায় বাসায় যেতে পারতেন, খুঁজে খুঁজে, যে আমরা অভিভাবকদের বাসায় গেলাম, আমরা সমবেদনা প্রকাশ করলাম। ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারতো সেক্রেটারিয়েট ইয়েতে বসে, প্রেস ক্লাবে বসে, আমার পার্টির যত আছে তারা এখন ব্লাড দেবে, তোমরা এসে নিয়ে যাও এখান থেকে। মানুষ দেখতো তারা কাজ করছে, দেখানোর জন্য তো ওখানে যাওয়ার দরকার, ছবি তোলার জন্য, মানে এগুলো একটা ফটো সেশন। এবং আমাদের তো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আমরা কেউ যে পাথর দিয়ে মারা হলো না এক ব্যক্তিকে, তখনও লোকজন ছবি তুলছে, কেউ বাধা দিতে যায় না, এবং সেটা আবার ছেড়ে দিচ্ছে ইয়াতে, আকাশে। অনেক ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, গওহার নঈম ওয়ারা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবার জন্য শুভকামনা।